নমস্কার। নমস্কার। তো আমাদের সাহিত্য যে সিরিজ একটা শুরু করব, তারই আজকে যে প্রথম একটা কবিতা নিয়ে আজকে আমি আর সুরাজ আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের লেখা বোঝাপড়া। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে এটি অনেকে পড়েছেন হয়তো, যারা জানেন। আম, তো এই কবিতাটার মধ্যে যে কি ভাষা পাই না বলতে, যে গভীর বিষয়গুলো এত সহজে চার লাইনের একটা স্তবক দিয়ে কবিগুরু যে রেখে গেছেন আমাদের জন্য, এবং অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরাও যে উঠতি বয়সে এগুলো জানতে পারুক, এবং স্যার বা ম্যাম যিনি পড়াচ্ছেন তিনিও যদি ভালো হন, তো যেভাবে জীবনের জীবন দর্শনের একটা দ্বার উন্মুক্ত করে দিতে পারি আমরা সেই বাচ্চাদের জন্য, যে সেই বয়সটা আমরা জানি যে আমরা অনেক বিপথে চলে যাওয়ার দিকে ঝোঁকপ্রবণ হই আর কি, বিপথে চলে যেতে পারি, সেগুলোর থেকে বাঁচার জন্য কতটা দরকারি। তো আর কিছু বলা নেই কবিতাটা সম্বন্ধে। এই কবিতাটার যতটা ভার বা গুরুত্ব আমরা সবাই জানি। তো বিনা দেরি না করে কোনো দেরি না করে আমরা বিষয় নিয়ে আলোচনা শুরু করি। তো আমি আর সুরাজ আজকে প্রথমত যে কবিতাটা যদি বের করে নেন সবচেয়ে ভালো হয়, এমনি গুগলে লিখলেই পেয়ে যাবে। এক একটা চার লাইন বা 3 লাইন যেভাবে হোক আমরা এগোবো এবং দেখতে পারবো যে এই এক একটা স্তবক বা এক একটা লাইন আমাদের কি দিতে পারছে। ঠিক আছে? তো যেহেতু কবিতার নাম বোঝাপড়া, তো অনেকবার কথাটা এসছে যে মনে রে আজ কবজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। এই ভাব সম্প্রসারণটা আমরা শেষে করব, কারণ এটা প্রত্যেকবার রয়েছে, প্রথমে করব না। এরপরের স্তবকে যাই যে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। তুই কি বুঝলি এই লাইনটা থেকে আমাকে বল। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। আমি যে মনে করি প্রত্যেক মানুষকে ভালোবাসবে সেটা নয়। কোনো না কোনো মানুষ কাউকে ভালো ভালোবাসতে পারে। এবং তারপরের যে লাইনটা বলেছে সিকি পয়সা ধরে না যে, ওটা না, পরে রয়েছে হচ্ছে কেউ সিকি পয়সা, হ্যাঁ বল। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না। কে বিকিয়ে আছে? এবার বিষয়টা আছে, হ্যাঁ কে বিকিয়ে আছে, হয়তো অনেক মানুষ আছে বা অনেক মানুষ হয় বিক্রি হয়ে যায় কোনো না কোনো ভাবে। না না, বিক্রি না, বলছে বিকিয়ে দেওয়ার কথা বলছে। এই ভুলটা অনেকে করতে পারি, যে বিকিয়ে মানে তোর উপরে উজাড় করে দিয়েছে, নিজের নিয়ে করে দিয়েছে। আছে না কেউ দুজন? হ্যাঁ, আমার মা বাবা সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। তোকে তো রাস্তায় ফেলে দিতে পারতো, ফেলে নিত, অপশন তো ছিল, অপশন ছিল। এবার জন্ম দিয়েছে আমাকে, তাদের খুশি দেখেই বোঝা যাচ্ছে কতটা বিকিয়ে আছে। কর্তব্য দায়িত্ব একটা তো থাকেই না। এছাড়াও যা বলেছে ওটাই ঠিক। হ্যাঁ, ওটা যেটা বললো সেটা যে বিকিয়ে যে কতটা আমার কতটা জিনিস আমি কতটা দিতে পারছি তাকে, সেই বিষয়টা এখানে তুলে ধরেছে। অন্য কেউ আমাকে দেখিয়ে রয়েছে যে আমাকে, আমি সেটা বলবো, একটা সর্বস্ব দিয়ে কতটা দিতে পারছে, কতটা দিয়ে আমার বাবা মাকে থেকে বাবা মা থেকে শুরু করতে পারি। অনেক সময় ঠাকুরদা ঠাকুমা মামা মামি বন্ধু হতে পারে, বন্ধু হতে পারে, প্রেমিক হতে পারে, কুকুর তো বেঁকেই থাকে সবসময়, যে সে তার যতটুকু সামর্থ্য সে করে। এবং আপনার কেউ যদি গুলিও মারতে আসে, সে জানেও না হয়তো, ঘেউ ঘেউ করতে গিয়ে সে গুলি খেয়েও প্রাণ দিয়ে দিতে পারে, এরকম লোক আছে। বা আমাদের সৈনিক বর্গ যারা রয়েছে ভারতে পাহারা দেয়, কিছু অপঘটনা আমরা শুনি যে সৈনিকরা করেছে, কিন্তু ওভারঅলে বলছি তারা কতটা বিকিয়ে আছে। শুধু আমাকেও যদি বলে মাসে এত হাজার টাকা দেবো, তুমি যখন তখন মরতে পারো, তুমি কি যাবা? আমি তো বলবো আমার মধ্যে অতটা সাহস নেই। সেটা করছে আমাদের ভারতের সৈন্যরা, সব দেশের সৈন্য। হ্যাঁ, অবশ্যই করছে, কিন্তু আমি ভারতে থাকি, তাই যেহেতু আমাকে সুরক্ষা দেয়, তাই ভারতীয় সৈন্য এক্ষেত্রে। আর কেউ বলছে কেউ সিকি পয়সা ধারে না, সিকি পয়সা। হ্যাঁ, আমি মা বাবাতে উদাহরণ দিচ্ছি। মা বাবা তো না, কেউ আমাকে কেউ আমার কোনো ধার ধারে না আর কি, আমি তার পিছনে পড়ে রয়েছি, এমন একটা ব্যাপার। সেই তেমন কিছু মনে পড়ে তো? কারণ নাম জ্ঞান দরকার নেই, দিলকে বাত ছিনলি। এক্ষেত্রে হিন্দি বললো, কিন্তু এমনিতে খুব তোতলায় ভাইটা। ও যেটা বললো আমি সেটা সম্প্রসারিত করে বলি, যে ছেলে মেয়ে উভয় পক্ষ আমরা থাকে এমন একটা সময় যে অমুককে ভালো লেগে গেছে, তার বিনা তার সম্বন্ধে কিছু না জেনে কেন ভালো লেগে গেছে, হয়তো তার কাছে রূপ আছে বা টাকা আছে, আর কি থাকতে পারে, বা সামাজিক ভাবে তার মর্যাদা খুব বেশি, এই দেখে আমার খুব ভালো লেগে গেছে, আমার তার সাথে ঘর সংসার করতে ইচ্ছা করছে। সে দেখছে কি আমি একের সাথে কেন করবো, ছেলে মেয়ে কেন যাবো এর সঙ্গে, কেন যাবো এর সাথে। এবার সেই বিষয়টা যেমন নিয়ে আমরা তখন অনেকে ভাইরা বোনেরা বন্ধুরা দাদারা করে থাকি, যে তার প্রতি বিকিয়ে আছি। আমরা দেবদাস সিনেমা দেখেছি, বা এই সিনেমার মধ্যে দেবদাস তো রচনা শরৎচন্দ্রের,
সিনেমার মধ্যে তেরে নাম, সেই আমাদের তেরে নাম সালমান খান, সিনেমাটা হয়েছিল। উনি পাগল হয়ে যায় মানে ওই অনেক সিনেমা আছে এরকম যেখানে দেখা গেছে যে সিকি পয়সা ধারে না, যে এই কথাটার ভালো করে সারমর্ম উঠে যাচ্ছে। বা বা কুকুরের উদাহরণ দিলাম, এবার আমরা হ্যাঁ। বলছিলাম বিড়াল যখন খাবার লাগবে তখন চলে আসে, চলে আসে। পেট ভরা থাকে, সিকি পয়সা হারে না। তো কতটা মানে গভীর রয়েছে, অনেক মানে গাম্ভীর্য গুরুত্ব রয়েছে প্রত্যেকটা স্তবকে দেখুন। বা পরের স্তবকে আসি, বলছে কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতিক, সবার তরে নহি সবাই। মানে কতকটা বাজে স্বভাব, খারাপ স্বভাব ভাই তাদের, আর কতকটা আমারও দোষ, মানে কতকটা আমিও করি, মানে মানে কতটা বাজে স্বভাব তাদের, বা মানে- কতটা আমারই ভালো মানে দিক। কতকটা যে স্বভাব তাদের, মানে এই স্বভাবগুলো যে একটু আগে বললো, যেটা তো আমি বুঝতে পেরেছি যে এই সিকি পয়সা ধারা বা বিকিয়ে থাকা, এগুলো কতটা তাদেরও স্বভাব, কতকটা ভাই আমারও। কারণ কেউ আমাকে বেঁকিয়ে আছে, কেউ আমাকে মানে পাত্তা দিচ্ছে না, এবং আমিও কাউকে পাত্তা দিচ্ছি না এবং কাউকে বেঁকিয়ে রয়েছি। হ্যাঁ, কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। কতকটায় ভবের গতিক বলতে আমি বলছি, তারপর তুই বলি, যে আমার মনে হয়েছে কতকটায় ভবের গতিক মানে কি, কিছুটা তো মানে এবার কবিগুরু এখানে ইঙ্গিত দিয়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় মাঝে মাঝে যে ভবের গতিক মানে হচ্ছে যেভাবে ব্রহ্মাণ্ড চলে, যে আমাদের যেমন একটা স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হওয়ার, খাবারের দিকে ক্ষুধার্ত আকৃষ্ট হওয়ার ইত্যাদি, তো সেরকম ভাবে গতি হয়ে রয়েছে, তো সেইভাবেই চলছে, তো এমন কারো দোষ দেওয়া যায় না। আর পরের লাইনটা হচ্ছে যে সবার তলে নয় সবাই। অবশ্যই সবাই আমার আত্মীয় না, সবার প্রতি আমার ভালোবাসা জন্মায় না, সব প্রাণী আমাকে সেই বন্ধুত্বটা দিতে পারে না, কুকুরের মতো বা আরো কিছু প্রাণীর উদাহরণ বা ঘোড়ার মতো। তো সেরকম আর তুই বলো, আমি বুঝতে পারলি 4 লাইন থেকে। কতকটা যে ভবের গতিক বলতে আমাদের মানুষের মধ্যেই ভাব ধারণাটা যেটা থাকে কারোর মধ্যে ভালো বিষয়, না ভব, কতকটা ভবের গতিক, ভব মানে পৃথিবী। যাই হোক ভবের গতিক, হ্যাঁ পৃথিবীতে মানুষ বসবাস করেন। এবার পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও ভালো জিনিস ঘটছে, খারাপ জিনিস ঘটছে। তো আমি মনে করি সেই সব বিষয়কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। উনি কি জানে আমরা জানি না, আমরা মত, আমরা একটা মতামত প্রকাশ করছি এখানে। তাকে কাঠগড়ায় ডাকার কোনো উপায় নেই আমার, উপায় নেই, উপায় থাকলে অবশ্যই হয়তো কোনো না কোনো পথ বের করে নিতাম। কুসংস্কারে কানতে হবে। তারপরে যেটা বলেছিলাম, হ্যাঁ সবার তরে নয় সবাই, সবার ক্ষেত্রে সবাই না থাকতে পারে। আমি প্রথম লাইনে উদাহরণ দিয়ে বলছি যে পৃথিবী, আমি বললাম যে পৃথিবীর সব জায়গায় কোনো জায়গায় ভালো জিনিস ঘটছে, কোনো জায়গায় খারাপ জিনিস ঘটছে, সব জায়গায় মানুষ উপস্থিত থাকতে পারে না সেখানে। তো সেক্ষেত্রে এটাই বলছে যে সবার তরে নয় সবাই, সবার সঙ্গে সবাই থাকতে পারবে না, অর্থাৎ সব জায়গায় মানুষ থাকতে পারবে না। অর্থাৎ আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি, আর 5টা মানুষ সেখানে থাকতে পারবে না, আর অন্য জায়গায় কি হচ্ছে সেখানে তো আমি কি অথবা পারবো না, থাকবে না, পারবে না, থাকবে ইচ্ছা নেই বা পরিস্থিতি নেই, হতে পারে। এইটা একটা বুঝলাম আমরা। তো দেখুন আস্তে আস্তে মানে খুবই, এর পরে কিছু লাইন আছে আমার প্রিয় কয়েকটা লাইন, দেখি কতক্ষণে পৌঁছায় প্রিয় লাইনগুলোয়। হ্যাঁ, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানে আমাদের যে আমি প্রথমে বলি এটা, হ্যাঁ ভাই, আমি বুঝলাম যতটুকু যে তুমি কতক দেবে ফাঁকি, মানে আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে, বা এরকম কয়েকটা জিনিস আছে। বা ফাঁকি বলতে কবিগুরু আর ছলনার কথাও বলতে পারে, যে ছলনা করতে পারে বা করতে পারি আমি, বা আমি কাউকে ফাঁকি দিতে পারি, এটা আমার দায়িত্ব ছিল, চুরি করতে পারি ইত্যাদি। বা তোমায়ও কতক দেবে ফাঁকি, যে দায় দায়িত্ব থেকে মানে অনেকের সবার আমরা ভাগ্যবান, বা সবার বাবা মা তো দায়িত্বটা এড়িয়ে যান, অনেকে ভ্রূণ হত্যা করেন ইত্যাদি ইত্যাদি। ভ্রূণ অবস্থা অবশ্য কারো তো সেরকম ব্যথা আদি থাকে না, জন্মানোর পর যখন সব ব্যথা হয় তখন সেভাবে অনেকে ফেলে চলে যায়। বা চুরি রাহাজানি এগুলো তো রয়েছে। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। আমার যতটুকু মনে হয়, যেমন কেউ ওকে দেখে বলছে, আমি আমার একটা বন্ধু বা বান্ধবীকে দেখে বলছি ওর কত টাকা, ওর কি ভাগ্য ভালো। এদিকে হয়তো ও মনে মনে ভাবছে ধুর, ও কত সুন্দর ওইখানে খেলে বেড়ায়, সবাই ওর খেলা দেখে হাততালি মারে, আমার একাকী জীবন। কেউ আবার বলতে পারে ধর ওদের ওইসবের কোনো দরকারই নেই, ওর একাকী জীবন, আমার হলো না আমার টাকা, ওই দেখ ওই দুজনের হাইট 5 ফুট 5-এর উপরে, আমি দেখ 5 ফুট 1, তার একটা বলতে পারে যে ওদের কত ভাগ্য ভালো, দেখ ওদের উচ্চতা বেশি। তো এরকম কতকটা আমি পাবো, কতকটাও পাবে, তো সবাই সবকিছু তো মাপতে হয় না যে আমি ওর কাছ থেকে পুরোপুরি ভালো। যেমন আমি সুরাজের থেকে বলতে পারি আমি ওর থেকে ক্রিকেট ভালো খেলি, আমার থেকে ফুটবল ভালো খেলে, আপনি এনে কি মারামারি করবো বলুন তো। আর তুই কি মানে কোনো বক্তব্য তোর? আমার বক্তব্য হচ্ছে তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক
তুমিও কতক দেবে ফাঁকি। অর্থাৎ একটা কথা আছে না বাংলায়, ফাঁকি দিলে ফাঁকি পড়বে। তো আমার ক্ষেত্রে ওটাও বিষয়, অর্থাৎ সে তোমার জীবনে দায়িত্ব হোক, পড়াশোনা হোক, বা তোমার কর্মজীবনে যে কোনো কাজ হোক, তুমি যদি সেই ক্ষেত্রে তুমি ফাঁকি দাও, বা সেই ক্ষেত্রে তুমি যদি কোনো কি বলবো আমি, সেক্ষেত্রে যদি কোনো ঢিলামি দাও, তো সেক্ষেত্রে সেটাই তোমার বুমেরাংয়ের মতো ফিরে আসবে, এবং তুমি কোনো না কোনো সমস্যা করবে। যেমন ধরো বলছি, কর্ম সিদ্ধান্তের কথা বলছে ভারতীয় দর্শনের, যাই হোক আমি কথা বলছি, ধরো একটা ব্যক্তি আর একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, বা তাদের মধ্যে কোনো প্রেমময় সম্পর্ক আছে। এবার ছেলে বা মেয়ে সেই সম্পর্ক থাকাকালীন সময়েও অন্য একটি জায়গায় সম্পর্ক সেলাই করবে, বা সম্পর্ক সেলাই করছে, এতে অসাধারণ বাক্য বন্ধনী ভাই। বাংলা মানে ভাষা ভান্ডারের ইতিহাসে ওর একটা অবদান থাকে, সম্পর্ক বাড়াই করছে। এবার একটা কথা যদি আপনারা ভাববেন যে এটা কি একভাবে ফাঁকি দেওয়া হচ্ছে না একটা সম্পর্ককে? একটা ছেলে অথবা মেয়ে যখন ফাঁকি দিচ্ছে, যখন বিষয়টা জানাজানি হবে, বিষয়টা যখন খোলাসা হবে, তখন তো ঠিক সে ব্যক্তিরা ফাঁকে পড়বে। আমি কয়েকদিন আগে এক ধরনের এই ঘটনা শুনেছিলাম, আমি নামকাল পাত্র পাত্রের কিছুরই নাম নিতে পারি না, কিন্তু হ্যাঁ অবশ্যই। এবং বিষয়টা কি বলুন তো, যে ফাঁকি দিচ্ছে, ওর কথা মতো যে ফাঁকি দিচ্ছে, ছেলেটা হোক মেয়েটা হোক, সে কিছু সুবিধা লাভের জন্য ফাঁকি দিচ্ছে। যতক্ষণ সে সুবিধা পাচ্ছে ততক্ষণ ভারী হাসি হাসছে, কিন্তু আমরা একটা প্রবাদ বাক্য নিজেরা বানিয়ে নিয়েছি, যত হাসি তত কান্না, বলে গেছে রাজেশ খান্না। তো পরবর্তীকালে যখন সুবিধাগুলো শেষ হয়ে যায় ওই পক্ষ থেকে, মানে দুই নৌকায় পা দিয়ে তো চলা যায় না, আবার যখন প্রথম নৌকায় ফেরত আসতে যায়, কারণ এই নৌকাটা স্থায়ী বেশি, ওই নৌকাটা দ্রুতগামী বেশি ছিল, কিন্তু ওই নৌকাটা অনেক অস্থির ছিল। স্থায়ী নৌকায় ফেরত এসে দেখে এই নৌকা ছেড়ে চলে গিয়েছে। তো আমি আমার কান্নাকাটিও করে, আমি উদাহরণের মাধ্যমে হিপোক্রেসি, মানে আমাদের প্রধানমন্ত্রী একবার বলেছি না, হিপোক্রেসি কি এক সীমা হতে হয়, মানে ভণ্ডামোর একটা সীমা থাকে। কি বলবো ভাই, তুই বল। তো আমি এই উদাহরণের মাধ্যমে বলতে চাইলাম যে বিষয়টা এটা হতে পারে। এরপরে যে লাইনটা আছে যে তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ তুমি যখন ওই কর্মটা করবে, তুমি যখন ওই ফাঁকেটা দেবে, তুমি তো ফাঁকে পড়বে, ওই সমস্যাটা কে ভুগবে? তুমি তো ভুগবে। যে করেছে কর্ম, যে বিষয়টা যে ফাঁকে পড়েছে, সেই তো ভুগবে, সেটা কে ভুগবে? আর বিতর্কিত বিষয়, কারণ হচ্ছে অনেকে থাকে কি সারা জীবন বাজে কাজ করে যায়, তাও হয়তো শেষে এমন কিছু না হয়ে মারা যায়। তো এটা বিষয় আমার হ্যাঁ কোনোভাবে হতে পারে, কিন্তু কিছু জিনিস যে শত্রু বানালে তো শত্রু সংখ্যা বাড়ে, মানে তুমি এর ক্ষতি করছো, ওর ক্ষতি করছে, এবার সম্ভাবনা তো বাড়াচ্ছে যে তোমার ক্ষতি হবে, নিজের সম্ভাবনা তো বাড়াচ্ছে। আচ্ছা, এইটা একটা গেল। তারপর হচ্ছে যে এটা একটা ভালো যে মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মানে অনেক ক্ষেত্রে আমরা ব্যক্তিকেন্দ্রিকতা মানে ছোটবেলায় বেশি থাকে, যে কেমন বলুন তো, যে ভাবেন আমি কাউকে জিজ্ঞাসা করলাম, আমি আমার একজন খুবই প্রিয় শিক্ষক বিকাশ দিব্যকীর্তি রয়েছেন স্যার, ওনার একটা বক্তব্য নিচ্ছি এখানে, যে উনি বলছিল যে বাচ্চারা কেমন হয়, যে কোনো অতিথি এসছে বাড়িতে, অতিথিকে জিজ্ঞাসা করছে আজকের পেপার বলেছেন, মানে কি খবর, মানে কি হয়েছে, মানে কেমন হয়েছে, কেমন হয়েছে, তো হ্যাঁ আজকে তো মুখ দেখে কি বলেন, আজকে আমার পরীক্ষার পেপার দিল, আপনি জানেন না? তোমার বাবা পরীক্ষার পেপার আমি কি করে জানি? শিশুরা পুরোটাই ব্যক্তিকেন্দ্রিক হয়, যে আমি 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 আমাকে খেতে দিচ্ছে না, আমার জন্য এই নিয়ে, আমার পেপার জানো না, পেপার আবার কি হয় আমার পেপার ছাড়া। তেমনি অনেকে মানে ধেড়ে বাছুর একটা বলা হয়, যে বাছুরকে জুম করে বড় করে দেওয়া হয়েছে, গরু আর হতে পারেনি সে, এরকম একটা ধেড়ে বাছুর কয়েকজন থাকে, যে তারা ভাবে যে আমি কোনোভাবে বিশেষ বা স্পেশাল, যে আমার সাথে সমস্ত বাজে জিনিস হয়, নদীর একুলে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস, অকুলে সর্বসুখে আমার দৃঢ় বিশ্বাস, তো ওরকম থাকে কিছু। কিন্তু কবিগুরু এখানে বলছেন যে মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি। আচ্ছা, মান্ধাতারি আমলটা বিষয়টা কি? মান্ধাতারি আমল হচ্ছে মান্ধাতার, মানে আমি এটা মানে এর প্রসঙ্গটা ভুলে গেছি আসলে, কি বলতো, মান্ধাতা এরকম কোন একটা ব্যক্তি ছিল ভারতীয় পুরাণে, বা কোনো প্রাচীনকাল থেকে কারো একটা নাম বা কিছু একটা ছিল, কিন্তু মান্ধাতার আমল বলতে প্রাচীনকালের কথা বলছে, যে অনেক নিয়ম কানুন হতে পারে প্রাচীনকালের। প্রাচীনকাল থেকে এরকম হচ্ছে, কেউ কাউকে ফাঁকি দিচ্ছে, কেউ ফাঁকে পড়ছে, কেউ ভালোবাসে, কেউ বেঁকিয়ে থাকে, কেউ সিকি পয়সা ধারে না, চিরকাল থেকে চলে আসছে, পশু পাখির থেকে শুরু করে পাথর টাথর। হ্যাঁ, সূর্য কেন বৃহস্পতি শনিকে নিজের কক্ষের চারিপাশে ঘোরাচ্ছে, অমুক গ্রহকে কেন ঘোরাচ্ছে না, ফাঁকি দিচ্ছে। ওই প্রাচীনকাল থেকে, বা
মানুষের ক্ষেত্রে বলতে পারি যে সেই মধ্যযুগ থেকে প্রাচীন যুগ থেকে এরকম হয়ে আসছে, বিবাহ হয়, এ ফাঁকে পড়ে, একে ধোকা দেয়, এ ওর খাবার মেরে খায় ইত্যাদি। তো তুমি ভাই মানে 21শ শতকে জন্মে কি মানে বিশেষ কিছু করে ফেলেছো যে তোমার সাথে বিশেষ করে হচ্ছে? তুই বল এই 4 লাইন সম্বন্ধে তোর কি বক্তব্য, আমি তোমার বক্তব্য রাখলাম। বক্তব্য মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমন এমনি রকম। দেখ, বিষয়টা হচ্ছে তুই যেটা বললি সেটার সঙ্গে আমি একমত। আমার বিষয়টা সেরকম বোধগম্য হচ্ছে না, কারণ মান্ধাতারি আমলটা আমার বিষয়টা সেরকম প্রাচীনকাল থেকে প্রাচীনকাল থেকে, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, যদি প্রাচীনকাল থেকে অনুযায়ী যায় তাহলে এরকম আসবে যে মান্ধাতারি আমল থেকে, অর্থাৎ প্রাচীনকালে এমন হয়তো কোনো নিয়ম কানুন ছিল যেই নিয়ম কানুনটা এখনো চলে আসছে। যেমন যদি বলি মূর্তি পূজা, মূর্তি পূজা প্রাচীনকালে হতো কিন্তু এখনো হয়ে আসছে। সেই বিষয়টা এখানে তুলে ধরতেও পারে, বলছি না তুলে ধরতে পারে, আমি এটা আমার মতামত। প্রত্যেকটা জিনিস মানে শুধু মূর্তি পূজা না, বা শুধু আমি একটা উদাহরণ দিয়ে বলছি, অনেক কিছুই চলে আসছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন সতীদাহ তো কোথাও হতো আগে, এখন তো বন্ধ হয়েছে, কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু হতো তো একটা সময় না। পরে তো রাজা রামমোহন রায় বন্ধ করে দিয়েছিলেন। না, রাজা রামমোহন বন্ধ করেননি, বন্ধ করেছিলেন পেন্টিং। কিন্তু সহযোগিতা ছিলেন ওনার নামটা তোলা হয়। এই যে আমরা একটু মানে বাক্যগত ভাবে একটু ভুল বলি যে উনি উদ্যোগ নিয়েছিলেন, বেন্টিং উদ্যোগ নেয়নি, উনি উদ্যোগ নিয়েছিলেন এবং বেন্টিং বুঝলেন যে হ্যাঁ বিষয়টা তুমি কি বলছেন, ঠিক আছে। তারপরে বলছে তোমারই এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। অর্থাৎ প্রাচীনকাল থেকে একটা নিয়ম যেই খান্ডে যে অঞ্চলে চলে এসছে, তুমি যদি সেই অঞ্চলেরই বাসিন্দা হয়ে থাকো, তুমি ওই নিয়মে পড়বা না, তুমি ওই নিয়মেই পড়বা। তুমি যে কোনো ধর্মের যে কোনো জাতির মানুষ হও না কেন, বোঝা গেল? এটাই আমার উপরে বেশি হচ্ছে বাকিদের কাছে কম হয় এমন কিছুই না, সবারই ভাগ্যে পড়ে গেছে। আবার সেই লাইন আসছে যেটা আমরা পরে, ভালো মন্দ যাহাই আসুক সহজে। হ্যাঁ, এবার আস্তে আস্তে প্রিয় বাক্যগুলো আসছে যে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মানে জাহাজ ডুবির কথা বলছে আর কি, টাইটানিক। যে টাইটানিক অনেক ঝঞ্ঝা কাটিয়ে, মানে ভাবেন কোনো কাজ প্রায় শেষই হয়ে গেছে, শেষ কোলে এসে নদী ডুবে গেছে। যেমন সাউথ আফ্রিকা আর ভারতের যে ফাইনাল হলো T20 বিশ্বকাপে, সাউথ আফ্রিকা তো প্রায় জিতেই গিয়েছিল, তীরে এসে তরি ডোবে, 30-30 না কিরকম কি একটা লাগতো, সবই তো হয়ে গেছে, এখন খালি ট্রফি তোলা বাকি। সে তীরে এসেই নৌকা ডুবি হয়ে গেল। বা আমি অন্য কোনো উদাহরণ দেখতে পারি যে মানুষের সফলতা মানে প্রায় হয়ে গেছিল 1 নম্বরের জন্য ছুটে গেল, প্রায় হয়ে গেছিল ইন্টারভিউতে ঝামেলাবাদী, চাকরির বিষয় পয়েন্টের জন্য প্রায় হয়ে যায়, হয় না। আবার কেউ সফল হয়ে গেছে প্রায় বলতে পারে যে উদাহরণ এখন বেশি মনে পড়ছে না আর কি, কিন্তু আমার মনে হয় যথেষ্ট যে কোনো কাজে প্রায় 99% করে ফেলেছি, তো 1%টাকে এমনি পড়েছিল, তার জন্য ওটাকে 99 বলা হয়, এবং 100টা 99 থেকে আলাদা, 100 মানে সম্পূর্ণ 99 মনে না। তাই কবিগুরু বুঝিয়েছেন যে হতেই পারে। তারপরে কি বলে একই লাইন এখানে অবিরাম রেখেছেন যে মুহূর্তেকে পাজরগুলো উঠলো কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। মানে এই যে কোনো একটা কারণে আমার হওয়া কাজ নষ্ট হয়ে গেল, যে ভাব আমরা এখন যেটা করছি, ইউটিউব করছি কোনো কারণে, এবং আমি সমস্ত কিছুতে খরচাপাতি করেছি, একটা দল গঠন করেছি ইত্যাদি, কেউ একটা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করালো বাকিদের নিয়ে, অথবা আমার কোনো যন্ত্রপাতি ভেঙে গেল ইত্যাদি, দামি যন্ত্র আমার দ্বিতীয়বার কেনার সামর্থ্য নেই, আমি কি করব? কার নামে দোষ দেব? বিধাতা, বিধি, মানে বিধিরই মানে সশরীরী রূপ হচ্ছে বিধাতা, যে বিধিকে যদি একটা মানে মানুষের বা চরিত্রের রূপ দিই, বিধাতা কার নামে দোষ দেবো? পাড়ার লোক আসলে তার সাথে। ওই জন্য এখানে লাস্ট লাইনে লিখে দিয়েছে ঝগড়া করে মরতে হবে। এই যে ও যেটা কথাটা বললো যে আমাদের কোনো কিছু ভেঙে যায়, কোনো সমস্যা হয়, কার কাছে যাবো? ঝগড়া করবো বা কার সাথে? কার কাছে গিয়ে নালিশ করবো? কার কাছে গিয়ে তুলে ধরবো কথাটা? মানুষ জীবনে এত তিক্ত যে কিরকম হচ্ছে, মানে কিরকম হচ্ছে যে হয়তো সারা জীবনটা না তিক্ততায় ভর্তি। আমার মনের মানে সবারই তো এই স্বপ্ন টপ্ন থাকে, নিজে একটা জায়গায় যাবো, না নিজে এই হলেও এত চাই, এরকম ভাবে কি যে আমার অমুক মহিলাটা বা অমুক পুরুষের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, রাজকুমারীর সাথে, আমার ইনার সাথে বিয়ে হয়ে গেছে, এই মহিলার সাথে এই পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ নিজে একটা তিক্ততা। ধর আমি মোটা হয়ে যাচ্ছি, আমি কি করবো, মোটা হয়ে যাচ্ছি, নিজের প্রতি একটা তিক্ততা। আমি জিনিসপত্র কিছু বুঝি না, টাকা কামাতে পারছি না, বাড়ি বসে শুয়ে রয়েছি, কেউ পাত্তা দিচ্ছে না, হ্যাঁ জীবনের প্রতি একটা তিক্ততা।
এত তিক্ততা ভরে এসে যখন একটা কুকুর রাস্তায় কিছুই করছে না, যাচ্ছে ধূপ করে একটা লাথি মেরে দিলাম। তাহলে মানে এই মানে তিক্ততা, আর তারপরে মানে কেউ একটা মানে দুধ আলা আসলে দুধ দিতে তার সাথে গরম দিয়ে কথা, আপনি এত দেরি করে এসছেন খানা। এগুলো বিষয় বলুন তো কি, এই যে কথাটা বললো কুকুর কি মেরে দিলাম, দুধ আলার সাথে বাজে ব্যবহার করলাম বিনা কারণে, এগুলো হচ্ছে মানুষের নিজের মধ্যে যেসব দ্বন্দ্ব, নিজের মধ্যে যে সমস্যা চলে সেইগুলোকে হালকা করার জন্য ওই অন্য ব্যক্তি যারা এইসবের সঙ্গে সম্পর্কিত নয় তাদের সঙ্গে ওই ব্যাপারটাকে হালকা করার জন্য ওদের সঙ্গে ঝামেলা করে, ওদের সঙ্গে তর্কাতর্কি করে। এইটা মানে আমরা খুব বেশি করে বলবো যে এরকম না করার আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর নিজের তিক্ততা কাটিয়ে উঠতে হলে সবার আগে নিজের উপরে কাজ করুন, স্বাস্থ্য ভালো রাখুন, সম্পর্ক ভালো রাখুন, বিদ্যা বুদ্ধি শিখুন, যে যাতে কিছু করতে পারেন। কিছু বাধা বিপত্তি থাকবেই, কাটানোর উপায় করতে হবে। যেমন কোনো কাজ করবে না যেটার মধ্যে, যার জন্য আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করে। এই যে যেমন একটা সময় অবধি আমার নিজের এডিটিং কম্পিউটার ছিল না, আমি লোকের বাড়ি গিয়ে এডিট করতাম, আমি কোনোদিন বাহানা বানাইনি। আমি লোকের বাড়ি গিয়ে এডিট করতাম, এখান থেকে 5 কিলোমিটার দূর, এক সময় সাইকেল চালিয়ে চলে গেছে বন্ধুর সঙ্গে, মাঝে মাঝে স্কুটি নিতাম, মাঝে মাঝে সাইকেল নিতাম, যা দাম যে তেলের বাবা। তো এদিকে কাছাকাছি একটা ছিল, কিন্তু ওর একটু সময় একটু কম বেশি হতো, তো খুব কষ্ট হতো কাজ করতে। তো সেরকমই তোর যদি কোনো এরকম থাকে যে অভিজ্ঞতা ভাগ করে নিতে চাস আমাদের দর্শক বৃন্দদের সাথে, যে তুই কোনো যদি বাধা বানাসনি, যে নিজের মানে প্রতিবন্ধকতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে দিস। হ্যাঁ, রিসেন্ট ঘটনা আছে, একটা ঘটনাতেই বলছি আমি। কিছুদিন আগে আসাম গেছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। দাদা 2 মাস আগে খেলতে গিয়ে আমার সামান্য হাড়ের ফ্র্যাকচার হয়েছিল। তো 2 মাস বসা আমি বাড়ি, তার জন্য আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছিলো আমার। তো ভেবেছিলাম হয়তো পরীক্ষা যেতে পারবো না। পরীক্ষা যেতে কি দৌড়াতে হতো? হ্যাঁ, দৌড়াতে বাবা, ফিজিক্যাল দৌড়, লং জাম্প, হাই জাম্প, এইগুলো ছিল। আমি হয়তো ভেবেছিলাম পারবো না, কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার মা বাবাকে আমার মনোবল দেওয়ার জন্য। তারাই বলেছিল যে তুই যা, দেখ তুই পারবি। এবং তাদের কথাতে আমি হয়তো কিছুটা মনোবল পেয়েছিলাম। মনোবল পেয়ে আমি আবার পুনরায় নিজের ফিজিক্যাল ফিটনেসটাকে আমি ঠিক করে সেখানে গিয়ে আমি পাস করে আসি। তো অভিনন্দন। তো বিষয়টা হচ্ছে যে সমস্যা থাকে মানুষের, অনেক সমস্যা থাকে। এমন এমন মানুষ আছে, অলিম্পিকে দেখা যায়, প্যারালিম্পিকে দেখা যায় যে পা নেই, হাত নেই, তাও খেলছে, গোল্ড নিয়ে আসছে দেশের জন্য। তো সেইগুলোকে দেখলে নিজেদের মধ্যে জোশ কাজ করবে, মোটিভেশন কাজ করবে যে ওরা পারলে আমরা কেন পারবো। আমি বিকাশ আরেকটা বলে রাখি এই জায়গাটায়, অনেকে ইউপিএসসির জন্য পরিশ্রম করে থাকেন, খাটাখাটনি করে থাকেন, তাদের মধ্যে অনেকে বাহানা বানান, যে আমি বাহানাই বলছি পুরো শব্দটা, কাটছাড় বাহানা, এই জন্য পারিনি, ওই জন্য পারিনি। বিকাশ স্যার একজন প্রার্থীকে, এখন তিনি আইএস পদেই নিযুক্ত, আইএস তো পদ না, মানে আর কি বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রয়েছেন তিনি, কোন পদে আমার মনে নেই এখন, কত বছর হয়েছে তার। রেলে তার 3টে বা 4টে হাত, মানে 4 হাত পা, তো 3টে বা 4টেই কোনো মতে কেটে গিয়েছে। সেও আইএস পরীক্ষায় পাশ করেছে, অবশ্যই যে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে করেছে, কিন্তু করেছে তো সে কি বাহানা জবাব দেয়নি, যে বলেনি যে আমার হাত পা নেই। এবং আমি কিসের জন্য আইএস হচ্ছে, কার জন্য আইএস হচ্ছে, যে জিনিস করার জন্য বা সুস্থ একটা জীবনযাপন, তার হাত পাই নেই। সে স্টিফেন হকিংস, যেই সময় তিনি ছোটবেলায় আমরা দৌড়ঝাঁপ করে বেড়াই, প্রেম ভালোবাসার সম্পর্কে যাই, জীবনে কিছু করার জন্য উদ্যমী থাকি, সেই সময় তার রক্তে নির্ণীত হলো যে তিনি প্যারালাইজড হয়ে যাবে, অনড় হয়ে থাকবেন সারা জীবন। সে কি করে মানব জাতিকে, মানে আইনস্টাইনের পরেই তাকে ধরা হয় বিজ্ঞানী হিসেবে, তো সে কি করে মনোবল পেয়ে তার এই যে একটা তত্ত্ব দিয়ে গেলেন। সেও তো আত্মহত্যা করতে পারতেন, জীবনের থেকে হার মেনে যেতে পারতেন। তো এবার বলুন যে স্টিফেন হকিংসের মতো ইলন মাস্ক তো কতবার ব্যর্থ হওয়ার পরে তো, এলন মাস্ককে কত লোকে বলে এমুক লোক, খুব মানে নাসা পর্যন্ত বলেছে তুমি পারবে না। হ্যাঁ, আবার এলন মাস্ক অনেকে বলে অনেক ভাওয়ালা লোক, এত কোটিপতি কেন হবে, ওনার টাকা নিয়ে বিলিয়ে দাও সবাইকে। বলছে কি, আমার সংখ্যাটা একটু হেল্পের হতে পারে, যে এলন মাস্কের 3য় না 4র্থ একটা স্পেস শাটেল লঞ্চের সময় সর্বস্ব লাগিয়ে দিয়েছেন। ওই লঞ্চটা ফেল হতো, ফেল হতো, উনি রাস্তায় চলে আসতো। বাট উনি যখন রাস্তায় চলে আসতো, তখন কি সহানুভূতির ঢেউ উঠে যেত ওনার প্রতি? যেত না। উনি ঝুঁকি নিয়েছেন, এবং ঝুঁকি নেওয়ার ফলে তিনি আজকে পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি হয়েছে। এবং শুধু উনি ধনী না, অনেক কাজ করছে আকাশের, মানে কি বলবো, আকাশ সুবাস করছে না, মানে সেই কিছু এটা বাজে শব্দ আছে, কিছু বাড়িতে কিছু রাজকুমারীরা থাকে না, বাবা মায়ের খায়, বা ধরে নিতে পারি যে কিছু পার্টির লোক আছে যে কিছুই করি না, আবার ভাবে এরকম উঠে থাকে,
তাদের নাম নেওয়ার দরকার নেই, তাদের গায়ে এমনি লেগে যাবে। তো তারা কোনো ঝুঁকি দিয়েছেন জীবনে? এরকম বলুন, সর্বস্ব লুটিয়ে স্পেশাল, তো তারা কোন মুখে বলতে পারেন যে এলন মাস্কের টাকায় আমার ভাগ আছে? এই আর কি ইয়ে করছি, তো পরবর্তী লাইনে আমরা যাই আর কি, ঠিক আছে? আচ্ছা, বেঁচে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টোপ করিয়ে ডুবে যাও। বলছে যদি তুমি সংগ্রাম করতে পারো, এটা বেশি কিছু বলার নেই আমার, যদি সংগ্রাম করতে পারো তো করো, না পারো তো মরো। কারো বাধা হয়ে দাঁড়িয়ে না, কারো সংগ্রামকে মানে স্বাধীনতা সংগ্রাম করে দিয়ে না, উল্টে আরো বেশি বাড়ি। নিজে যদি পারো নিজেরটা লড়ো, কারো সাহায্য নাও হালকা পাতলা যদি সে করতে চায়, বা ওই নিয়ে বেশি কেঁচর মেচর না করে সাধারণ বাক্য সবাই বুঝতে পারবে। সবাই, আমাদের কোনো ভাব সম্প্রসারণের প্রয়োজন নেই। হ্যাঁ, এটা কিছু অপূর্ব নেই ঘটনা, এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। যেখানে সন্ধ্যা মানে যেখানে বাঘের ভয় সেখানে সেখানে সন্ধ্যা হয়, যেমন মানে প্রবাদ বাক্য শুনে এসছেন যে সত্যি তো দিনের বেলা তো হলে ভালোই হতো, এখানেই বাঘ হবে আর এখানে আসতে গিয়ে সন্ধ্যাটা হবে, আর বাঘ এখনই বেরোয়। তুই বল বক, মনে তুই ছোট করে বলে দে। বিষয়টা ওটাই যে এটা গেছে অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবি। অর্থাৎ ওই যে বিষয়টা বললো যে যেখানে সন্ধ্যায় সেখানেই, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায়। অর্থাৎ মানুষের জীবনে বা যে কোনো জীবনের হোক, মানুষ জানে না যে প্রতিটা পদক্ষেপ কি হবে। কোনো পদক্ষেপ হয়তো ভালো হবে বা কোনো পদক্ষেপ যাবে মরণের দিকে। তো এখানে আমার একটা কথা বলার, যে প্রতিটা পদক্ষেপ ভেবে ভেবে নিতে হবে। প্রত্যেকটা পদক্ষেপের কাছেই ভাবতে হবে যে না কিছু হতে পারে, এটা একটু রিল্যাক্স হয়ে গেলাম, একটু গা ছেড়ে দিলাম এরকম। যেমন স্কুইড গেম, আশা করি সবাই দেখেছেন। আমি দেখিনি, সবার মধ্যে কমেন্টে জানাবেন কারা কারা দেখেছেন স্কুইড গেম। তো সেখানে দেখবেন প্রতিটা পদক্ষেপ ভেবে না দিলে তুমি গেছো শেষ। তো সেখানেই বিষয়টা কয়েকজন রেকমেন্ড করেছে, অবশ্যই দেখার চেষ্টা করবো ভবিষ্যতে, ভালো জিনিস। তাই আবার সেই ঘুরিয়ে ফিরে একলাই যে মনের তাই কফজে, ভালো মন্দ যাহাই অসুখ সত্যের ল সহজে। হ্যাঁ, পরে এগুলো আসছে যে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মারো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। আমি প্রথমে বলার চেষ্টা করছি এটা নিয়ে বোধহয় প্রথমে বলেছি আমরা যে আমি হয়তো থেকে ক্রিকেট ভালো খেলিও, হ্যাঁ সবাই এ আমার থেকে উঁচু বেশি, আমার থেকে কালো ফর্সা, যে এটা আপনার পছন্দ বেশি, এ আমার থেকে বেশি পেশিবহুল, আমি এর থেকে বেশি জোরে দৌড়াই, ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়ে মারামারি করে লাভ নেই, নিজেকে যদি ভালো বানাতে পারেন যতটা সম্ভব করুন, আর তুমি যেটা নিজে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই নিজে একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা, সবসময় সন্তুষ্ট বাড়িতে বসে যেটা করো যেটা ভালো, তুমি সেটাকে আরো ভালো করার চেষ্টা করবে। ওটা হয়ে গেছে কি করা যাবে, আমি কি করতে পারি, ওটা আছে আমার নেই, এটা নিয়ে চিন্তা করলে হবে না। এই পরের লাইনটা না আমার খুব ভাঙতে ইচ্ছা করছে, যে তুমি মরো কারোর ঠেলায়, কেউ মরে তোমার চাপে। না আমি একটা উক্তি শুনেছিলাম যেখানে বলছিল কি যে অপ্রিয় হওয়ার জন্য তোমার কোনো কার্য করার দরকার নেই, তোমার অস্তিত্বই অনেককে মানে অনেকের কাছে তোমাকে অপ্রিয় পাত্র করে তোলে। কারণ কি, ভাবুন আমি জন্মেছি, আমার ভাই সম্পত্তির ভাগ অর্ধেক নিয়ে গেল, হয়ে গেল, আমি কিছুই করিনি, ভাই ইতিমধ্যে বলতে পারে ধর কেন যে জঙ্গলে নিয়ে আগে আমার কথার কথা, যে আমি পুরো 100% পেতাম, বা কেউ কোনো রেসে তৃতীয় হয়েছে, চতুর্থ তো বলতেই পারতো, এ যদি কোনো মতে না জন্মাতো তৃতীয়টা আমি হতাম। তো কাউকে অসন্তুষ্ট করার জন্য না কিছুই করা লাগে না, আপনার অস্তিত্বই অসন্তুষ্টির কারণটা। হ্যাঁ, সব ক্ষেত্রেই হয় না, কিছু কিছু ক্ষেত্রে অস্তিত্ব। বাদর একটা ফল নিতে যাবে, দেখে ইতিমধ্যে অন্য কোনো একটা জীব এসে ফলটা খেয়ে নিয়ে যাবে, যদি জন্মাতোই না আমি ফলটা খেয়ে নিতে পারতাম, এই আর কি। আর যদি সহজভাবে আমি একটু বেশি গভীরে গিয়ে বললাম, এই লাইন দুটো আমার খুব পছন্দ, বা সহজভাবে যদি বলতে যাই যে সহজ তুই যেটা বলে দিস সেটাই সহজ সরল, কারণ এর থেকে ভাঙিয়ে কি বলবো না, আমি এটার থেকে লাইনটা থেকে সরে গেছি। লাইনটা সরাসরি যদি বলি, তুমি মারো কারো ঠেলায়, মানে কেউ তোমার জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর কারোর জীবনকে তুমি দুর্বিষহ করে তুলছো, ঠেলা মারছো, ট্রেনের ঠেলা না, ঠেলা বলতে মানুষের যে জীবনে যে ঠেলা বুঝেছেন, সেই কথাটা। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেক। রবীন্দ্রনাথ বা কবিগুরু এখানে হয়তো যোগ্যতমের উদ্বর্তনের কথা বলেননি, যে সহযোগিতাকে যে করবে বা তুমি সহযোগিতা পাবে,
সহযোগিতায় মানে উদ্বর্তনের একটা কোনো তত্ত্ব দিতে চাইছেন যে প্রতিযোগিতা তো চলতে থাকে, কিন্তু দেখুন আমি জীবন বিজ্ঞানের ভাষায় বোঝানোর চেষ্টা করি, বাঘ সিংহর থেকে বেশি শক্তিশালী, এটা সর্বজন স্বীকৃত। কিন্তু বাঘ সিংহর পরিবারের সাথে পারবে না, বাঘ একা থাকে, সিংহ দলবদ্ধ ভাবে থাকে। সিংহ যদি পুরো 14 গোষ্ঠী বলি আমরা, 14 গোষ্ঠীর মধ্যে 7 গোষ্ঠীও নিয়ে আসে, বাঘের সেদিন বলহরি হরিবল হয়ে যাবে আর কি, বলছি কথার কথা। বা বাঘ বুদ্ধিমানও পালিয়ে যাবে, ওসব মারামারি করতেও যাবে না, ওর কোনো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও লাগবে না, বাঘ চুপচাপ পালাবে, নিজে বসলে বাপের নাম। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি বুঝলাম যে কিছু ক্ষেত্রে সহযোগিতা বা একটা দল গঠন করার একটা সুবিধা। তুই কি বুঝলি বল এবার? তো তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মানুষের জীবনে যেসব দুঃখগুলো থাকে, সেসব দুঃখগুলোর উপরেও সুখ থাকে, মানুষটা সেটা দেখতে পায় না। জেসে কি? যেমন কোনো আগে থেকে আমি পড়েছিলাম যে কোনো জায়গায় এটি বাক্য পড়েছিলাম, যে বাক্যতে পড়া ছিল যে এই সময়টা চলে যাবে, এই সময়টা পার হয়ে যাবে। এবং এই যে বাক্যটা লেখা আছে, বাক্যটা দুটো দৃষ্টিভঙ্গিতে দেখলে দুরকম লাগবে। অর্থাৎ যখন সুখের সময় দেখবে তখন একরকম অনুভূতি হবে, আর দুঃখের সময় দেখবে তখন একরকম অনুভূতি হবে। ঠিক, হ্যাঁ, ভালো বাক্য। তো এই যে বাক্যটা এই সময়টা পার হয়ে যাবে, তো এই কথাটা যদি মানুষ ভেবে নেয়, মানুষ জীবনে সুখ দুঃখ থাকাকালীন সময়, তো দেখবে মানুষের জীবনে কোনো রকম ওই আসে না কথা টানাটানি, ওই টানাটানিটা আসবে না, ওই একটা দুশ্চিন্তা কাজ করবে না মানুষের মনের মধ্যে, যে সবসময় তোমরা এই সময় নিয়ে ভাবে, কিন্তু সবকিছু অস্থায়ী। মানে গৌতম বুদ্ধের 3টে নীতি রয়েছে যে সবকিছু অস্থায়ী। আর কি যেন, আমি একটা উদাহরণ দিই। আমাদের প্রভু শ্রীরাম, আমার দিকে তাকিয়ে প্রভু শ্রীরাম কিন্তু এরকম করবো, কোনোদিনও মা সীতাকে বলেনি যে তুমি কেন লক্ষণ রেখা বার করেছিলে। না, লক্ষণ রেখা বাল্মীকি না বলে নেই তুই আমাদের ভিডিও। যাই হোক, আমি উদাহরণ দিয়ে বলছি, আমি তর্কে যাচ্ছি না, সাহিত্যের হিসাবে। হ্যাঁ, কেন বার করেছিলে, বা লক্ষণকে বলেছিল তুই কেন মা সীতাকে ছেড়ে গেলি। হ্যাঁ, এটা ঠিক, এটা কেন গেছিলি। তো এইসব বিষয় কিন্তু না বলেছিল মনে হয়, মানে একটু বলেছিল যে তুই কেন গেলি, তোকে তো আমি আসতে বারণ করেছিলাম, কিন্তু মেরে দেয়নি লক্ষণকে। এবং এছাড়াও তার বাবাকে কিন্তু বলেছিল যে কেন আপনি আমাদের বনবাসে পাঠালেন, এটা কিন্তু বলেনি, এটা বলেনি। তো এই প্রশ্নগুলো কিন্তু করতে পারতো, কিন্তু প্রভু শ্রী রাম করেনি। কেন? কারণ তিনি জানে যে যেটা হয়ে গেছে সেটাকে ঠিক করা যাবে না। বাবা তো কথা দিয়েই ফেলেছিল যে যেটা দেবে, এবার বাবার কাছে সেও ন্যায্য ভাবে চেয়েছে, এমন কিছু জানি রামকে মেরে ফেলবো বলে, যাও আমার ছেলেকে রাজা করো। যেটা হয়ে গেছে সেটা ঠিক করা যাবে না, আর যেটা হবে সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা হতে সেটা নিয়ে ভাবতে হবে। তো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের বর্তমান জীবনে যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই, আর যেটা হবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। তো এইগুলো যদি মানুষ ঠিক করতে পারে, তো মানুষের জীবনটাকে, মানে তুই ভবিষ্যতে তোর কোনো একটা চাকরি লাগবে কি লাগবে না, সেটা না, সেটা না যে চাকরি লাগবে সেটা, কিন্তু চাকরি হবে না এই বিষয়ে দুশ্চিন্তা, মানে এটা করা যাবে না। কৃষ্ণের সেবা, গীতার যে লেখক তার কথা যে দুটি কোনো একটা হতে পারে, তার মতে শ্রীকৃষ্ণের মতে বা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের মতে, বা যে গীতা লিখেছে ওখানে তো লেখকের নাম নেই। করে যাও, ফলের আশা তোমার হাতে নেই, ফল তোমার হাতে নেই, সোজাও। তো এটা করলে দেখবেন সুখ পাওয়া যাবে অনেকখানি। অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকবো। পরে যে লাইনটা দিয়ে শুরু করছি, যে আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আমার প্রথমত দুটো লাইন একটু অন্যরকম মনে হচ্ছে, যে তুমি যাই করো আর তাই করো, আকাশ তবু সুনীল থাকে, আকাশ নীলই থাকবে, মধুর থেকে ভোরের আলো, সে ভোরের আলো মধুরই থাকবে, তুমি যেমনই থাকো না থাকো। মানে তুমি অনিত্য হলেও এই কিছু বিষয় নিত্য থাকে, ঠিক আছে? এবং তুমি যখন এইগুলো টের পাও, যে এই আর অন্যভাবে যেটা বললাম, ওই নিত্য অনিত্য, আরেকটা জিনিস, যে এই জিনিসগুলোর যে মাধুর্য, সেটা তো তুমি গ্রহণ না করো সারা জীবন, এবং মরার সময় হট করে দেখবে ঠিকই তো এই নীল আকাশটা কত নীল, ভোরের আলো কি মিষ্টি, শেষে যদি টের পাও মরার সময় এত কিছু দেখলি না, চিন্তা, আমার চাকরি, আমার বউ বাচ্চা, আমার স্বামী, আমার পালিত কুকুর, আমার দেশ, আমার পৃথিবী, আমার এটা, আমার ওটা, আমার দর্শন, আমার ধর্ম, আমার জাতি,
এত নিয়ে চিন্তা করতে করতে মারামারি করতে করতে সব বাঁচাতে বাঁচাতে শেষে গিয়ে মনে পড়লো আরে যত ভাই নিয়ে অর্থাৎ বৃদ্ধ বয়স। অর্থাৎ এক কথা বলতে গেলে জীবনকে যাপন না করলে কি করে বুঝবে জীবনটা কি? জীবনকে যাপন করতে শেখো, সেটাই তখনই বুঝবে যে মরার সময় কি বুঝবে। মরার সময় কি বুঝবে। হ্যাঁ এইটা, হ্যাঁ এই যে একটা খুব ভালো লাইন, আমি অনেককে এটা আমি উক্তি হিসেবে লিখতে দেখেছি যে যাহার লাগি চক্ষু বুঝে ভাসিয়ে দিলাম অশ্রু সাগর, বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। যাহার জন্য কবিগুরু অত বড় বোকা নন, যাহার মানে ব্যক্তি না শুধু, তিনি বস্তুকেও বুঝিয়েছেন, বিশ্বভঙ্গ বুঝেছে। পাবেন কারোর লক্ষ্য হচ্ছে WBCS মানল না, কারোর লক্ষ্য হচ্ছে ধরে নিচ্ছে এটা নাম দিয়ে দিই না, রাখি বলে একটা মেয়ে, তাকে জীবনে লাভ করতে পারলো না। কারণ জীবনে হয়তো ধরে নিতে পারি যে অমুক ক্যামেরাটা কিনে আমি ফটোগ্রাফি করব, ক্যামেরাটা কিনতে পারলো না। কারোর হয়তো ভালো লাগে যে আমি ইউটিউবে বড় অমুকের সমান হব, এখানে কোনো নাম নিতে পারবো না দুঃখিত, কয়ের মতো হতে পারলো না। তার জন্য মানে চোখ বুঝে কান্না মানে তো দুঃখ প্রকাশ, শুধুমাত্র কান্নার মাধ্যমে হয় না, রাগের মাধ্যমে হয়, বিতৃষ্ণার মাধ্যমে প্রকাশ পায়, হতাশা। সেটা জিনিসটা বাদ দিয়েও মাঝে মাঝে দেখি ঠিকই তো, মানে কেউ যদি দেখি সেই মতো যে রাখি বাদে, WBCS বাদে, ক্যামেরা বাদে, মানে ওই সনির ওই ক্যামেরাটা বাদে অমুক ইউটিউবার এর মতো জনপ্রিয়তা লাভ না করেও পৃথিবীতে তো জগতে তো অনেক কিছু আছে, সেই যা মানে চোখ কি এইরকম হয়ে থাকে ঘোড়ার মতো, যে ওইটার দিকে লক্ষ্য খালি। যে এটা আমি খুব ভালো লাগে যে যাহার জন্য ভাসিয়ে দিলাম অশ্রু সাগর, মানে তাহাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, তাকে বাদ দিয়েও তো বিশ্বভুবন, তুই বলতে পারিস আমার তো হ্যাঁ সরল কথা। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, এই যে যেটা বললো যে পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলোকে হয়তো আমরা এখনো দেখিনি, জানি না, সেগুলোকে হয়তো দেখলে বা জানলে মনে হবে যে সেটার থেকেও ভালো কিছু আছে, বা এটা বাদেও তো জীবন আছে। এই যে এক্স নামক এক ছেলে হয়তো ওয়াই নামক একটি মেয়েকে পায়নি, সে এক্স নামক ছেলেটি হয়তো ভাবতে পারে যে এই ওয়াই নামক মেয়ের থেকে আর অন্য কোনো ভালো মেয়ে হয়তো পাবে না, আসলে তো বাস্তবতা আছে, থাকতেই পারে। তো এটা হচ্ছে বিষয় যে যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহার বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এটা যেন একটু জীবনে এই দর্শনটা অন্তত আমরা একটু নিতে পারি। জীবনটা অনেক বড়, কারোর অসুস্থতাতে আমি তাকে সাহায্য করতে পারি, কিন্তু সে মারা গেলে যেন আমি বেশি সময় নষ্ট না করি, ঠিক তাকে যথাযোগ্য সম্মান দিয়া, মানে মৃত লোকের তো সম্মান হয় না, যারা জীবিত তাদের দেখানো হয় যে তুমি জীবনটা যাপন করো, তোমাকে ওইভাবে সম্মানিত করা, তার জন্য মরা লোকের কোনো সম্মান হয় না। তো আবার সে এক লাইন, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজ। শেষে যাবো এটা এবার। তারপর যে লাইনটা আছে যে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলে যদি জীবনখানা নিজের দোষে। যে আমাদের অভিনেতা রয়েছে বাংলা জগতে জিদ্দার একটা খুব ভালো কথা বলেছিল যে ওনাকে একদিন জিজ্ঞেস ইগো কি, অহং কি, বলছি ইগো কিছুই না, তুমি একটা ব্যক্তি, তোমার পিছনে একটা আলো, সেই আলোটা হচ্ছে খ্যাতির আলো, সেই খ্যাতির আলো যত তোমার কাছে আসবে দেওয়ালে তোমার ছায়া তত বড় হবে, এবং আলোটা যখন নিভিয়ে দেবে না তখন দেখবে তুমি যে কি সেই ছেলে জায়গা, মানে জিদ্দা বলেছিল, ওনার মুখে আমি শুনেছিলাম। তো এটার সাথে আমি খুব মিল পাচ্ছি, যেহেতু এটা আগে বলেছিলাম যদি আমার ওটাও মনে পড়লো যে নিজের ছায়া কখন বড় হয়, সূর্য যখন কাছে আসবে, ডুবে যেতে থাকে, আমি যখন দাঁড়িয়ে রয়েছি সূর্য যখন অস্তাচলে তখন নিজের ছায়া বড় হবে, মানে পিঁপড়ের মরার আগে ডানা গজায় আর কি। অর্থাৎ আর একটা উদাহরণ বলা যেতে পারে, এই যে বটগাছের নিচে কিন্তু মানে অনেক ছায়া থাকে, গরমকালে মানুষ সেখানে বসে থাকে, এবং ওর নিচে কিন্তু অনেক ছোট ছোট গাছ জন্মায়, সে বটগাছের জন্য কিন্তু সে গাছগুলো উঠতে পারে না, অর্থাৎ সে বটগাছটা উঠতে পারে না উঠতে দেয় না সেটা জানি না, যে বটগাছ যখনই থাকবে না সেই ছোট ছোট গাছগুলো কিন্তু মাথা জাগাড়তে ওঠার চেষ্টা করবে। এটা বলে নিজের ছায়া মস্ত করো অস্তাচলে বসে বসে, আধার করে তোর যদি জীবনখানা নিজের, এটা তো সহজ, নিজের দোষেই যদি জীবনটা নিজের অন্ধকার করে তোলো তো টর্চ লাইটের দোষ দিয়ে লাভ নেই। তারপরে যে বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মার, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো।
বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র তত বড়। যেমন আমি এখানটা একটা উদাহরণ দিতে পারি যে বিধির মানে এমন, সত্যি কথা বলতে বৈজ্ঞানিকভাবে বিধির বিধান অবস্থিত, বিধির সঙ্গে বিবাদ করো, হ্যাঁ অনেকে বলেনি ভাই, প্রথম বৈজ্ঞানিকভাবে ওটা সিদ্ধ যে বিধি এখনো অব্দি বিধান, মানে যা হবে তা হবেই অঙ্কের হিসাবে। মানে তোমার মধ্যে কোনো জিনিস অকারণে হয় না। তোমাকে কে মানে তুমি চোখে আলো পড়েছে তাই চোখটা বন্ধ করলে, বা কিছুর গন্ধ পেলে তাই এদিকে তাকালে, দেখবে কি যে এক কার্যকারণ সম্পর্ক ভেঙে কিছু হয় না। আর আমরা এটা অনেকে বুঝি যে কার্যকারণ সম্পর্ক যখন চলতে থাকে তার মানে যদি হিসাব করতে পারতাম তাহলে বুঝেই যেতাম যাচ্ছে এটার ফলে এটা, এটার ফলে এটা, এটার ফলে এটা, এরকম করতে করতে সত্যি সেটা তো দেখ বিধির বিধানই কিন্তু অঙ্কের হিসাবে যদি করতে যাই, কারণ কোনো জিনিসই কোনো কারণ ছাড়া হয় না, ঠিক আছে? তো এই জায়গায় আমি একটা তো বিধির পায়ে মানে কি এবার ওই সেন্স এখানে বলেনি, যদি এখানে যেটা আমি বুঝতে পারলাম যে কিছু জিনিস তুমি নিয়ে জন্মেছো, তুমি ভারতীয়, এটা তুমি পাল্টাতে পারবে না, কোনোদিনই পাল্টাতে পারবে না। তুমি তোমাকে ভারতীয় না বলে সারা বিশ্ব তোমাকে মনে করে দেবে তুমি ভারতীয়। এর বিরুদ্ধে গিয়ে আমি পাকিস্তান জিন্দাবাদ বা এরকম কিছু একটা যদি শুরু করে দাও, তোমার বিধিতে তুমি জন্মেছো ভারতবর্ষে, কি করে আমি জানি না জন্মবর্ষ, সেক্ষেত্রে হবে নিজের পায়ে কুড়ুল মারা। সেটাই, কিছু জিনিস নিয়ে জন্মে গেছি সেটাই মেনে নিতে হবে। ছেলে হওয়ার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, মেয়ে হওয়ার কিছু, আমি যেমন একটা বলতে পারি যে ছেলে হওয়ার একটা অসুবিধা হচ্ছে তুমি অর্থনৈতিকভাবে কখনোই সুরক্ষিত না, মানে তোমার নিজের কামিয়ে খেতে যাবে। মেয়ে হয়ে যে সুবিধাটা মানে যে অসুবিধাটা সেটা হচ্ছে সামাজিকভাবে তোমাকে টিকতে দেবে না। মানে ছেলে হিসাবে আমরা যখন এখানে চলে গেলাম খেলতে, সেই ভেবে চিন্তা যেতে হবে, রাত করে বাড়ি ফিরছে, সেটা মেয়ে পারবে না, মেয়ে পারবে না। মেয়ের দোষ নেই কিন্তু, এবং মেয়ের পা হাত পা সবকিছু সক্ষম ওখান থেকে যদি হেঁটে আসে, অন্য কোনো বিজাতীয় পদার্থ তাকে আটকাবে। ছেলের ক্ষেত্রে তুমি অসুবিধা যে মেয়ে হয়তো মেয়েকে কেউ না কেউ বিয়ে করেই নেবে সেরকম একটা ব্যাপার, কিন্তু তুমি তোমাকে কেউ এইভাবে কেউ বিয়ে করবে না, তো সেটা একটা অসুবিধা থেকে যায়। তো দুজনকে অবস্থাটা বুঝে যেন বুঝেছে আমার এই অসুবিধাটা আমার মধ্যে আছে আর কি। তো এর উল্টো পথে যেতে গেলে নিজের পায়ে কুড়ুল মারা হবে, অনেকে হয়তো করেছেন কিন্তু ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। হ্যাঁ, চলুন শেষের দিকে এগিয়ে আসছি আমরা, রায় শেষের দিকে। খুব দোহাই তবে এই কার্যটা, আচ্ছা যত শীঘ্র পারো সারা। আচ্ছা, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া ঘোড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। এখানে বেশি কিছু নেই, যে কাদো কাটো যাই করো মনের সাথে একটা বোঝাপড়া। আর মনকে বুঝ দিতে হবে, ভালো মন্দ যেটা হোক মনকে যেন বোঝানো যায়, হ্যাঁ যেটা হচ্ছে বুঝে নাও, মানে মনকে কবিতাটা পড়াতে হবে, মেনে নাও ব্যাস। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, তাহার পরে মানে এই বোঝাপড়ার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। আধার ঘরে মানে হচ্ছে এই অন্ধকার জীবনে জ্ঞানের আলো, বোঝমানের বোধের আলো জ্বালিয়ে তোলো। ভুলে যে ভাই কাহার সঙ্গে কতখানি তফাৎ হলো। আবার সেই যে তুলনা করতে নেই কারোর মধ্যে, যে এখন বর্তমানে আমরা এই সমাজ মাধ্যমে সবাই সবার ভালো দিকটা দেখায়, এটাও অনেকে মনে রাখে না যে 30টা ফটো তোলার পরে ছবিটা উঠেছিল, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে একটু পাতলা মনে হয়, কোন অ্যাঙ্গেল থেকে আমার এই থুতনিটা একটু বেশি তীক্ষ্ণ মনে হয়, মনে হচ্ছে কোন মেয়েদের ক্ষেত্রে অন্য জিনিস হতে পারে, আমি ছেলেদের ক্ষেত্রে এটা বললাম। তো সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে যে আমরা আমাদের একটা রূপকে তুলে ধরি, এবং সেটা দেখে অনেক ভাবে ওর জীবন এরকম কেন, আমার জীবন এরকম কেন, ও নিজের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো থেকে দেখাচ্ছে, আর আমি আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্তগুলো মানে অনুভব করছি। তো সেটা বুঝতে হবে, এটাই আর কি। তাই এবার শেষ লাইনে চলে আসছি আমরা, এবার সম্প্রসারণ। আপনারা অপেক্ষায় বসেছিলেন, আমিও যেটা বলবো যার মানেটা বলবো, সেটাই মানে এখন শেষে ব্যক্ত করা হবে, যে মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাভ সহজ। বিধির বিধান অনেকটা আমার হাতে, কতকটা আমার হাতে না, যা হবে তা হবেই, মানে মেনে নিতে হবে। আপনার বাবা মা মারা যাবে একদিন, আপনার প্রিয়জনেরা মারা যাবে, আপনার প্রিয় বানানো জিনিসটা একদিন ধ্বংস হয়ে যাবে, আপনার কেউ ফুটবলার হলে, কেউ খেলতে খেলতে এক সময় বয়স হবে, তাকে বুট তুলে রাখতে হবে। অর্থাৎ যেটা আমি এর আগে বলেছিলাম, যেটা হচ্ছে সেটাকে মেনে নেওয়া লাগবে, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তাই যাহাই কারণ সত্যের সময়ের নিয়ন্ত্রণ করার হাতে নেই, সময়ের নিয়ন্ত্রণ হাতে থাকলে এই সত্য তো সত্যই, সবাই হবে না ঠিক করতে পারে। কিন্তু একটা জিনিস যেটা এটা এখানে নিত্য রয়েছে সত্যর মতো, মানে সবকিছু সত্য সত্যের জায়গায় থাকবে, সেখানে আমার কিছু করার নেই। আমার প্রিয় কুকুরটা একদিন, মানে ওর আয়ু কম আমাদের থেকে অনেকটা, ও একদিন মারা যাবে, সেটাকে ভালোভাবে আমি কি করতে পারি, আমার হাতে কি রয়েছে যে আমি এই সত্যটাকে সহজে নিতে পারি। আমি
সেই কুকুরটা আমাকে ভালোবেসেছে, আমি তাকে এতদিন বাড়িতে রেখেছি বন্ধু হিসাবে, ভাই হিসাবে, সে মারা গেল। তার মায়া রাখা, তার মায়া বেশি দিন ধরে আর ভালোবাসাটা এবার আমি অন্য কুকুরকেও দেওয়া উচিত। সে হলেও হয়তো তাই বলতো যে আমি তো আমার সময় রয়েছি, আমাকে কেন, মানে আমার জন্য অন্য কাউকে কেন সুযোগটা দিবা না। তো অন্য কুকুর যারা পথে ঘাটে রয়েছে তাদেরকেও ভালোবেসে আপন করে নিতে পারি তার মতোই। এবং একটা ভালো মানে বার্তা দিয়ে শেষ করলাম আর কি। এবং এই সিরিজটা অবিরত থাকবে, যে সাহিত্যরাও মানে সাহিত্যের এই ইয়েটা। এবার এর নাম এখনো ঠিক করিনি, পরবর্তীকালে আমরা একটু ভেবেচিন্তে নাম দিয়ে দেবো, কিন্তু এটা আমাদের প্রথম পরিবেশনা থাকলো। কেমন হলো জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি বা আপনাদের কোনো ব্যাখ্যা থাকলে, কোন বিষয়টা ভালো লেগেছে, কোন বিষয়টা ভালো বুঝতে পেরেছো বা আপনারা জানাবেন, বুঝাতে পারিনি জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। হ্যাঁ, নমস্কার। নমস্কার।